দেখতে দেখতে কখন যে জাঙ্কুকের এই ছোট্ট ডুপ্লেক্স বাড়িটায় একটা মাস কাটিয়ে দিল টেরই পায়নি তে। সময় যে কেন এত তাড়াতাড়ি চলে যায় কে জানে। ডাক্তার বলেছে আয়ুর ওপেন হার্ট সার্জারির প্রয়োজন, তবে এত বড় সার্জারির জন্য আয়ু প্রস্তুত নন। দীর্ঘদিন সুচিকিৎসার অভাবে তার শরীরে বিভিন্ন জটিল সমস্যা দেখা দিয়েছে। সেগুলো ট্রিটমেন্ট চলাকালীন ওপেন হার্ট সার্জারি সম্ভব নয়। তাই এই পুরো প্রসেসটায় 1 বছর বা এর বেশি সময় লেগে যেতে পারে। জিনারদের কিছু করার নেই। মাকে সুস্থ করতে হলে ধৈর্য ধরতে হবে, কারণ দুনিয়াতে মা ছাড়া ওদের সত্যিকারের আপন কেউ নেই। এর মাঝে জিন জঙ্কুককে অনুরোধ করেছে থেকে যাতে একটা ছোটখাটো ভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দেয়, কারণ বছরের পর বছর তো আর পড়াশোনা বন্ধ করে রাখা সম্ভব নয়। জিন না হয় নিজের সকাল রাত বিসর্জন দিয়েছে, তাই বলে কি তেকেও দিতে হবে? কে ভেবেছিল জঙ্কুক এক বাক্যে না করে দিবে, কিন্তু তেমন কিছুই হয়নি। উল্টো জঙ্কুক আগ বাড়িয়ে জিজ্ঞাসা করেছিল তের কোনো চয়েস আছে কিনা। গত 1 মাসে সব মিলিয়ে বড় জোর হলে 10 দিনের মতো তে আর জঙ্কুকের দেখা হয়েছে। জঙ্কুক বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকে, কখন আসে কখন যায় সেটাও জানে না তেরা। জঙ্কুক যখন হলরুমে বসে গেম খেলতো তখনই কেবল 2-1 সময় বেখেয়ালে দেখা হয়ে যেত। এছাড়া জঙ্কুকের দেখা খুব একটা পায়নি তে। একই বাড়িতে থাকা সত্ত্বেও সম্পর্কের মতোই ওদের তিনজনের মাঝে ছিল বিশাল জড়তার প্রাচীর। কিন্তু এই প্রাচীর কতদিন স্থির থাকে কে জানে। জঙ্কুকের মতো বেপরোয়া আর একরোখা স্বভাবের মানুষের জন্য এই প্রাচীর ভেঙে ফেলা খুব কঠিন কিছু নয় বইকি। বেলা তখন 10টা কি 11টা। তখনই একেবারে তৈরি হয়ে একটা ব্ল্যাক বেল্টের ঘড়ি হাতে পেঁচাতে পেঁচাতে নিচে নামলো জঙ্কুক। দেখে মনে হচ্ছে বাইরে যাবে, তবে যাওয়ার আগে গোলাপ হাতের সামনে দাঁড়ায় তে। হ্যাপি বার্থডে ভাইয়া। ভাইয়া শব্দটা উচ্চারণ করতে তের একটু কষ্টই হলো বইকি। জঙ্কুক কোনো প্রতিক্রিয়া করতে পারলো না। তার আগেই একের পর এক গগন কাঁপানো হাঁচি দিতে শুরু করলো। কি হয়েছে আপনার, ঠিক আছেন? ইডিয়েট, ওইটাকে সরা, রোজে আমার অ্যালার্জি আছে। প্রায় মিনিট 10 পর একটু স্বাভাবিক হয়ে জঙ্কুক যখন আবারও বাইরের উদ্দেশ্যে পা বাড়ায়, তখনই দ্বিতীয়বারের মতো পিছু ডেকে ওঠে তে। হোয়াট হ্যাপেন তে, কি চাইছিস তুই? না মানে কোথাও যাচ্ছেন? ভার্সিটিতে যাচ্ছি, এক্সাম আছে। আর কিছু? ওমা, আপনি তো 30+, এখনো পড়াশোনা শেষ করতে পারেননি? আমার নয়, আমার স্টুডেন্টদের এক্সাম আছে। তুই কি আমাকে ঘুরিয়ে পেঁচিয়ে বয়সের খোঁটা দিলি? তে সংকুচিত হয়ে এদিক ওদিক মাথা নাড়ালো, তবে এটা বুঝতে পারলো না এত ধন সম্পদ প্রতিপত্তি থাকা সত্ত্বেও জঙ্কুক কিসের অভাবে বিজনেস ছেড়ে দিয়ে চাকরি করে। শুনে রাখ, যদি দিয়েও থাকিস আমার লস নেই, বরং তোরই লস। দেখবি দিন শেষে তোর কপালে একটা বুড়ো বর জুটবে। এভাবে কেন অভিশাপ দিচ্ছেন? কি ক্ষতি করেছি আপনার? সিরিয়াসলি, আমার এজের কাউকে বিয়ে করাটা তোর কাছে অভিশাপের মতো? কে চুপ হয়ে গিয়েছে দেখে জঙ্কুক ঘড়িতে নজর দিয়ে দ্রুত হাঁটা দিল। তখন আবারও দৌড়ে ওর সামনে গিয়ে দাঁড়ালো তে। তের বেলা একটু আগের কথায় জঙ্কুকের মেজাজ এমনিতেই তুঙ্গে, তার উপর এখন বারবার পথ আটকাচ্ছে। রাগের তোপে দাঁত কটমট করতে করতে জঙ্কুক বলল, কি চাই? যাবি আমার সাথে? পকেটে করে নিয়ে যাব? উঠবি পকেটে? আয় তাহলে। তে এদিক ওদিক মাথা নাড়ায়। মাথা গরম আছে তে, রাস্তা ছাড়, নয়তো তোর ওই নরম গালে কষিয়ে একটা থাপ্পড় দেব, যেটা আমি দিতে যাচ্ছি না। তে শুকনো ডোক গিলে একটা প্যাকেট এগিয়ে দিল জঙ্কুকের মুখের দিকে। কি এটা? পায়েস। জানেন আপা বলে আমার হাতের ডেজার্ট নাকি অমৃত। সম্পর্ক যেমনই হোক না কেন, আপনি তো আমার ভাইয়েরই মতো, তাই না? তের বলা শেষ কথাটা তীরের ফলার মতোই মস্তিষ্কে গিয়ে আঘাত করলো জঙ্কুকের। ও চুপচাপ প্যাকেটটা হাতে নিল। এরপর 2 কদম এগিয়ে গিয়ে প্যাকেটটা ময়লার বিনে ফেলে হুড়মুড় করে বেরিয়ে গেল। তে এখনো একই জায়গায় শটান দাঁড়িয়ে আছে। না চাইতেও এভাবেই বারবার অপমানিত হতে হয় জঙ্কুকের কাছে। কই জিনের সাথে তো এমন আচরণ করে না, শুধু ওর সাথেই কেন? ওর উপর কিসের এত রাগ জঙ্কুকের ভেবে পায় না তে। রাস্তার সাইডে স্থির হয়ে থাকা চেনা পরিচিত মার্সিডিজ গাড়িটা দেখেই বেশ অবাক হলো সুগা। মনে মনে ভাবলো, আশ্চর্য, মাঝ রাস্তায় জঙ্কুক গাড়ি থামিয়ে করছেটা কি? তৎক্ষণাৎ নিজের গাড়ি ব্রেক কষে রাস্তা পার হয়ে গাড়ির জানালার গ্লাসে আঙ্গুল দিয়ে 2-3 বার টোকা দিল। ভেতর থেকে সুগাকে দেখতে পেয়ে জানালার কাছ নামিয়ে জঙ্কুক জিজ্ঞেস করলো, কি সমস্যা? অনেক সমস্যা। এই বলে গাড়ির ভেতরে এসে বসা মাত্রই জঙ্কুকের দিকে তাকিয়ে সুগা যা দেখলো তাতে আপাতত ওর চোখ কপালে। সুগা দেখতে পায় জঙ্কুক আরাম করে বসে অন টাইম চামচ দিয়ে পায়েস খাচ্ছে। তুই এই রাস্তার মাঝখানে পায়েস কোথায় পেলি? জঙ্কুক খেতে খেতে বাম হাত উঁচিয়ে পেছনের ডাস্টবিনটার দিকে দেখিয়ে দিল। কি?
তুই ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছিস? জঙ্কুক ওপর নিচ মাথা নাড়ালো। ছি জঙ্কুক, ছি। তুই এখনো এতটা অসহায় হয়ে যাসনি যে ওখান থেকে খাবার তুলে খেতে হবে। আমরা এখনো আছি কি করতে? বাই দ্য ওয়ে, আমাকে একটু দে। ইটস লুক ইয়াম্মি। সরি ব্রো, এটার এক চিমটি ভাগও আমি কাউকে দিতে রাজি নই। ইভেন কোনোদিনও না। পুরোটা আমার, অনলি মাইন। তুই আবার ডেজার্টের প্রতি এতটা অবসেসড কবে হলি? জঙ্কুক এবার মনে মনে বলল, ঠিকই বলেছিস, শি ইজ মাইন ডেজার্ট। তোর আপা ঠিকই বলে হার্টবিট, তোর রান্না ডেজার্ট অমৃত। আর ইউ ওকে ব্রো? ভালো মন্দ, ঠিক বেঠিক, উচিত অনুচিত কোনোটাই মস্তিষ্কে আটকায় না। যা এসে হৃদয়ে আটকায় সেটা হলো কাছে পাওয়ার প্রবণতা। অ্যাট এনি কস্ট। তাকে চাই চাই। ইউ নো হোয়াট, আমি জঙ্কুক চৌধুরী মাত্র ডাস্টবিন থেকে তুলে এনে খাবার খেয়েছি। ইট ওয়াজ ওয়ার্ম অ্যান্ড আই ফিল সো মাচ হ্যাপি। ব্রো, ওই ডেজার্টে কিছু মেশানো ছিল না তো? ছিল তো, আমার হার্টবিটের ছোঁয়া। সন্ধ্যা হতে না হতেই ঝুম বৃষ্টি নেমেছে আকাশ বাতাস ছাপিয়ে। বাড়িতে বিদ্যুৎ নেই, মোম জ্বালিয়ে রেখেছে তে। জিন একটু আগেই কল দিয়ে জানিয়ে দিয়েছে বৃষ্টিতে হসপিটালে আটকা পড়েছে। ও যেন চিন্তা না করে। তে মাত্রই কথা শেষ করে উপরে চলে যাচ্ছিল, তখনই গেট খুলে ভেতরে ঢুকে বৃষ্টিতে ভিজে জুবুথুবু হয়ে যাওয়া জঙ্কুক। মোমের আলায় খড়খড় করে কাঁপতে থাকা জঙ্কুককে দেখে মায়া হলো তে। ও এগিয়ে গিয়ে কিছু লাগবে কিনা জিজ্ঞেস করতে চাইলো, কিন্তু তখনই সকালের সেই অপমানের কথা মনে পড়তে আবারও পিছু হেঁটে পা বাড়ালো নিজের ঘরের দিকে। দেখছিস শীতে কাঁপছি, তবুও তাওয়ালে গিয়ে না দিয়ে চলে যাচ্ছিস। আক্কেল কি পানি সাথে গুলে খেয়েছিস? নিয়ে আসছি। ওপর থেকে তাওয়াল নিয়ে এসে চেহারা একটু রাগি রাগি ভাব করেই এগিয়ে যায় জঙ্কুকের কাছে। তে তাওয়াল দেওয়ার জন্য হাত বাড়াতেই জঙ্কুক খপ করে তের হাত সহ তাওয়ালটা ধরে নেয়। তারপর ওর হাত দিয়েই নিজের মতো করে চুল মুছতে থাকে। আরে আরে কি করছেন? লাগছে তো হাতে। ভাত তো আমার থেকে বেশিই খাস, তাহলে লাগে কেন? খাবার খোটা দিচ্ছেন? তুই আমার সব সম্পত্তি খেয়ে ফেললেও সেটা কখনোই দিব না। কি বললেন? তের কথার পিঠে জঙ্কুক কিছু বলতে যাবে, ঠিক তখনই দরজা ঠেলে ইয়ঙ্গি জেহবসুগা একই সুরে সারপ্রাইজ বলে চেঁচিয়ে ওঠে। ওদিকে কারো উপস্থিত টের পেতেই তেকে এক ঝটকায় দূরে সরিয়ে দেয় জঙ্কুক। তে মেঝেতে ছিটকে পড়ে আর্তনাদ করে বলে ওঠে, ও বাবা গো বাবা, আমার কোমর। ইয়ঙ্গি জেহপারসুগা হলো জঙ্কুকের বেস্ট ফ্রেন্ড, পরিবারও বলা চলে। ওদের সবার জীবনেই কোনো না কোনো অপূর্ণতা দিয়ে ঘেরা। চারজনই পিছুটানবিহীন ছন্নছাড়া মানুষ। সোজা পথে না হেঁটে আঁকাবাঁকা পথের অ্যাডভেঞ্চারাস শিহরণ পেতেই বেশি পছন্দ করে ওরা। সামনে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও মূলত চারজনের জীবনেই এক একটা গোলক ধাঁধা। আর সে কারণেই হয়তো ওরা সোলমেট। দীর্ঘদিনের বন্ধুত্ব ওদের। জঙ্কুক এখনো ভেবে পায় না ওর মতো একগুঁয়ে বদমেজাজি রকচটা মাথা গরম ছেলের সাথে ওরা এতগুলো বছর কিভাবে কাটিয়ে দিল, তাও উইদাউট এনি কমপ্লেইন। ছাদ বারান্দার রেলিং এসে দাঁড়িয়ে মেঘলা আকাশের পানে এক নাগাড়ে নিকোটিনের ধোঁয়া ওড়াচ্ছে জঙ্কুক। বৃষ্টিতে আটকে গিয়ে জিন এখনো ফেরেনি বলে সারা সন্ধ্যা তেও আর নিজের রুম থেকে বের হয়নি। তবে এখন তো বৃষ্টি কমেছে, আপা ফিরলো কিনা তা দেখতে কেবলই রুমের বাহিরে করিডোরে পা রেখেছিল তে। ঠিক তখনই ছাদ বারান্দা থেকে হাত ছেড়ে ডেকে ওঠে ইয়ঙ্গি। এই যে শোনো, আমাদের সবার জন্য হট কফি বানিয়ে নিয়ে এসো তো। ওই কাকে কি বলছিস? ও কি সার্ভেন্ট নাকি? ও জঙ্কুকের স্টেপ সিস্টার। কিন্তু জঙ্কুক যে বললো ট্রিট হার লাইক আ সার্ভেন্ট। আমাকে একই কথা বলেছে বাদরটা। বোনকে বোন বলে পরিচয় দেয় না, কতটা খারাপ ভাবতে পারছিস? দাঁড়া, আমি মজা দেখাচ্ছি ওকে। এই কি বলছিস তোরা ফিসফিসিয়ে? আমার নামে কিছু নয় তো? আমাকে নিয়ে কিছু বললে কিন্তু একদম পার পাবি না বলে দিলাম, সব বের করে ফেলবো। ভুলে যাস না জেহব, তুই একজন হ্যাকার, কোনো ম্যাজিশিয়ান না যে কারো মনের কথা বের করে ফেলবি। এই চেকে, তুই যে তোর বোন হয় এটা আগে বলিসনি কেন? বোন হয় না তাই বলিনি, তাছাড়া ও কেন আমার বোন হতে যাবে? আমার বোন হওয়ার কি যোগ্যতা আছে ওর? ইয়ঙ্গি পাল্টা প্রশ্ন করবে তার আগে ট্রেতে করে সবার জন্য গরম গরম কফি নিয়ে হাজির হয় তে। তের অবশ্য কফি চাওয়াতে তেমন একটা ইগোতে লাগেনি, কফি তো চেয়েছে। তাছাড়া বাড়ি বয়ে আসা সবাই তো মেহমান, এতটুকু নিঃসংকোচে করাই যায়। কিন্তু তেকে একজন আর মোটেই ভালো লাগেনি, আর সেটা হলো ক্যাথলিন। ক্যাথলিন হলো ইয়ঙ্গির কাজিন। কোনো এক অজানা কারণে হুট করেই মেয়েটার প্রতি রাগ উগরে আসছে ওর। তের ঠোঁটের কোণে লেগে থাকা হালকা আন্তরিকতা মাখা হাসিটা দেখে একান্তে ফুসফুস করছিল ক্যাথলিন। তখনই ওর দিকে কফির কাপটা এগিয়ে দেয় তে। কিন্তু ক্যাথলিন তো এটা নিবে না, সবার সামনে ফিরিয়ে দিতে পারবে না, তাই ইচ্ছে করে গরম কফিটা উল্টে ফেলে দেয়। তবে অসাবধানতায় পুরো কফিটাই তের হাতে ছিটকে পড়লো।
কফিটা ছিল ধোয়া ওঠা আগুন গরম, তবুও তে চেঁচালো না। কেবল মৃদু আর্তনাদ বেরিয়ে এলো ওর মুখ থেকে। তৎক্ষণাৎ ওর কাছে ছুটে এলো সুগা। অন্যরাও ব্যস্ত হয়ে পড়েছে ও ঠিক আছে কিনা দেখার জন্য, শুধু জঙ্কুক ছাড়া। ও এখনো নিজের জায়গাতে স্থির দাঁড়িয়ে সবটা দেখছে। নিজের অজান্তেই কখন যে হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলেছে তার কোনো হদিশ নেই। সুগা তাড়াহুড়া করে তের হাতটাকে টেনে উল্টে পাল্টে দেখে নিল। হাতের অনেকটা জায়গা ধরে লাল বর্ণ ধারণ করেছে। তে চোখ মুখ এখনো খিচে বন্ধ করে বসে আছে। মুখে কোনো রা নেই, কেবল চোখ দিয়ে টুপটুপ করে ঝরে পড়ছে ব্যথাতুর নোনা জল। আর ইউ ওকে বেবি? তে জবাব দিল না, বসে রইল একইভাবে। ওর হাতে জ্বালা করছে ভেবে পুলের শীতল পানিতে হাতটা ডুবিয়ে দিল সুগা। কয়েক মুহূর্ত পরে চোখ খুলল তে। ঠান্ডা পেয়ে সত্যি বেশ আরাম লাগছে এখন। ওদিকে ইয়ুঙ্গি ক্যাথলিনের দিকে চেয়ে চোখ পাকাতেই ক্যাথলিন এসে ক্ষমা চাইল তের নিকট। আই এম সরি তে, আই ডিডন্ট মিন ইট। ইটস ওকে। অনেকটা হয়েছে, তে ভেতরে যা, তোর জন্য আমি মলম নিয়ে আসছি। তের চোখের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে কথাটা বলল জঙ্কুক। তাদের কোয়ালিটি টাইমে কাবাব মে হাড্ডি হয়ে গেল তে। ব্যাপারটা ভেবে লজ্জায় মাথা নিচু করে সে জায়গা ত্যাগ করে রুমে পা রেখেছে কি রাখেনি তার আগেই ওর রুমে ঢুকে ধাপ করে দরজা বন্ধ করে দেয় জঙ্কুক। এর আগে কখনোই এমনটা করেনি সে, তাই এমন হঠাৎ আগমনে সে একটু ভয়ই পেল। দু কদম পিছিয়ে পিঠে গেল শক্ত দেয়ালে। কি করছেন? ভয় লাগছে আমার। হাউ ডেয়ার ইউ? কি করেছি? জঙ্কুক এগিয়ে এসে তের ছ্যাঁকা লাগা লালচে হাতটা শক্ত করে চেপে ধরে। লাগছে আমার। জঙ্কুক থামলো না। ওই হাতটা ধরে টানতে টানতে ওয়াশরুমে নিয়ে ট্যাপ ছেড়ে দিয়ে শাওয়ার জেল লাগিয়ে ইচ্ছে মতো ঘষতে থাকলো তের দগদগে পোড়া হাতটাকে। কি করছেন আপনি? কোন স্বাভাবিক মানুষ কি এতটা ব্যথা দিতে পারে? খুব মনোযোগ দিয়ে ময়লা পরিষ্কার করার মতো তের হাতটাকে ঘষতে ঘষতে জঙ্কুক জবাব দেয়, আমি স্বাভাবিক? তোকে কে বললো? একে তো পুরো চামড়া নরম হয়ে আছে, তার উপর এতক্ষণ যাবৎ এক নাগারে ঘষা মাজার ফলে হয়তো সেটাও উঠে গিয়ে রক্তাক্ত হয়ে গিয়েছে। তাই তো তের কান্নায় এবার জোয়ার এলো। পারছি না, ছাড়ুন দয়া করে, ব্যথায় কলিজা ছিঁড়ে যাচ্ছে। নেক্সট টাইম এমন করলে শুধু হাত নয়, বাথটাবে ছুঁড়ে ফেলে পুরো শরীর ধুয়ে তবেই ছাড়বো। আই রিপিট, পুরো শরীর। আমি করেছিটা কি? ইন ফিউচার ডোন্ট ডেয়ার টু টাচ এনিওয়ান এলস। আজ সারা রাতে হয়তো বিদ্যুৎ আসবে না। এখনো জিন ফিরেনি। একে তো জিনের জন্য চিন্তায় মাথা ফেটে যাচ্ছে, তার উপর সন্ধ্যা রাতের ঘটে যাওয়া অমীমাংসিত ঘটনাগুলো মাথা চাড়া দিয়ে উঠছে বারংবার। বিছানায় আদশুয়া হয়ে নিজের ব্যান্ডেজে পেঁচানো হাতটার দিকে উদাসীন হয়ে তাকিয়ে আছে তে। তখন জঙ্কুক ব্যথা দিয়েছিল ঠিকই, আবার নিজ হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজও করে রেখে গিয়েছে। এই লোককে ঠিক কি বলবে ভেবে পায় না। পাগল নাকি ভিন গ্রহের বাসিন্দা? তের আনমনা ভাবনার ছেদ ঘটে দরজায় কড়া নাড়ার আওয়াজ পেয়ে। এভাবে অপরিচিতদের মতো নক করায় অবাক হয় তে। নিশ্চয়ই আপা নয়, তাই একটু ঠিকঠাক হয়ে বসে বলল, আসুন। সঙ্গে সঙ্গে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে ইয়ুঙ্গি। রুমে ঢুকে প্রথমে তের হাতটা সাবধানে উল্টে পাল্টে দেখে ইয়ুঙ্গি বলল, ব্যান্ডেজ করার মতো অতটাও লাগেনি, তাহলে ব্যান্ডেজ কে করলো? আমিই করেছি, যাতে তাড়াতাড়ি কমে যায় ব্যথা। তোমার অনেক বুদ্ধি, বুঝেছি। আমি জানি আপনি মজা করছেন। এই মেয়ে, আপনি করে কাকে বলছো? আমি জঙ্কুকের বেস্ট ফ্রেন্ড হতে পারি, কিন্তু আমি এখনো সুইট 16। আমাকে তুমি করে বলবে। ঠিক আছে আপু, বলবো, কিন্তু বেস্ট ফ্রেন্ড বানানোর জন্য আর মানুষ পেলে না? এই হনুমানটাকে না, মানে জঙ্কুক ভাইয়াকেই পেলে। মানুষ হিসেবে জঙ্কুক কেমন আমার জানা নেই, তবে ফ্রেন্ড হিসেবে ওদের তিনজনেরই ঝুড়ি মেলা ভার। আমি খুব লাকি জানো, ওদের মতো বন্ধু পেয়েছি। আমাদের চারজনেরই কারো টাকা পয়সা কিংবা অর্থবিত্তের অভাব নেই। আমাদের যে জিনিসের সব থেকে বড় অভাব তা হলো একটা পরিবারের স্বার্থহীন ভালোবাসার মানুষের অভাব। আমরা চারজনই ভালোবাসার কাঙ্গাল, তাই হয়তো উপরওয়ালা আমাদেরকে বন্ধুত্বের মতো সুন্দর একটা সম্পর্কে বেঁধে দিয়েছেন। জিহ্বার সুগার তাও বাবা মা নেই, কিন্তু আমার আর জঙ্কুকের তো থেকেও নেই। না আপু, ভুল ভাবছেন, জঙ্কুক ভাইয়ারও বাবা মা কেউ নেই। তার মানে আমি কিছুই জানে না। কি হলো আপু, কিছু ভুল বললাম? জঙ্কুকের মা বেঁচে আছে তে। She is completely alive and living with another man. ইয়ুঙ্গির কথায় তে যেন আকাশ থেকে পড়লো। তাহলে কি এতদিন ধরে ও ভুল জানতো জঙ্কুকের মা মারা যায়নি? ইয়ুঙ্গি আরো খানিকটা যত্ন খুলবে, তার আগেই ক্যাথলিনের বিকট চিৎকার শুনে ছুটে বেরিয়ে যায় ইয়ুঙ্গি। পেছন পেছন এগিয়ে যায় তেও। হলরুমের মধ্যখানে বসে থরথর করে কাঁপছে ক্যাথলিন। ওকে চারদিক থেকে ঘিরে রেখেছে জিহ্বার সুগা।
জঙ্কুক সেদিকে তাকিয়ে কাউচে বসে বসে আপেল খাচ্ছে। ইয়ংমি দোতলার করিডোর দিয়ে এক নজর পরখ করে দৌড়ে নিচে নামলো। তে সেখানে দাঁড়িয়ে সবটা বোঝার চেষ্টা করলো। কি হলো হঠাৎ করে ক্যাথলিনের? ক্যাথলিন হাতে ইলেকট্রিক শক খেয়েছে। এই ক্যাথ, কি করে হলো এসব? ঘরে তো বিদ্যুৎ নেই। আমি জানি না, জেকে ভাইয়া বলেছিল কফি পান করবে, সেটা বানাতেই কফি মেকারের কাছে এসেছিলাম। তখনই জেকে, তুই আবার কবে থেকে কফি খাস? আগে তো দেখিনি। আরে ইয়ার, ঠান্ডার মধ্যে একটু তেতো কফি খেতে ইচ্ছে করছিল। তাছাড়া আমি তো আর ক্যাথলিনকে বলিনি, ও নিজেই বলল। আমি ভাবলাম কফি মেকারটা তো অ্যানালগ, ব্যাটারিতে চলে, রিস্কের তো কিছুই নেই। ইয়ঙ্গি আড়ালে নিঃশ্বাস ছেড়ে কিচেন কাউন্টারের দিকে এগিয়ে গিয়ে বলল, কোন কফি মেকার, আমি দেখি তো। একদম না, তোর কিছু হয়ে গেলে আমি শেষ। আশ্চর্য, শেষ মানে? তাছাড়া আমার হবেটা কি? তোকে নিয়ে আমি কোনো রিস্ক নেব না। যে হোক, হাত ছাড়। না, ছাড়বো না। গাইস প্লিজ, গভীর রাত হয়ে যাচ্ছে। ক্যাথলিন বেচারিকে ডাক্তারের কাছে নিয়ে চল, ওকে চেক আপ করাতে হবে। ওরা সবাই চলে গেছে কয়েক মুহূর্ত মাত্র। তে এখনো করিডোরেই দাঁড়িয়ে আছে। জঙ্কুককে লক্ষ্য না করেই বাইরে গিয়ে মেন সুইচ বোর্ডটা অন করে দিয়ে আসে। সঙ্গে সঙ্গে আলোকিত হয়ে ওঠে মাঝারি সাইজের অত্যাধুনিক হলরুমের চারিপাশ। তার মানে বিদ্যুৎ অনেক আগেই এসেছে। উনি সুইচ বোর্ড অফ করে রেখেছিলেন, কিন্তু কেন? আজ তার কলেজের প্রথম দিন, তাই জঙ্কুকের সাথে যাওয়ার সুযোগ পেয়েছে। কারণ জঙ্কুক ওই একই ভার্সিটির প্রফেসর। তবে জঙ্কুক এটাও সাফ সাফ জানিয়ে দিয়েছে, আজই ফার্স্ট আর আজই লাস্ট। এরপর আর কখনো তেকে নিয়ে যেতে পারবে না। তার বদলে তের জন্য বরাদ্দ করা হয়েছে একটা ছোট সাইজের প্যাডেল বাইক বা সাইকেল। হাতের ব্যান্ডেজটা নখ দিয়ে খুঁড়তে খুঁড়তেই তে যখন নানান অযাচিত চিন্তা বিভোর, ঠিক তখনই আপন সুরে বেজে ওঠে ওর মুঠো ফোনটা। কোনো এক কারণে অনেকটা তড়িঘড়ি করে ফোনটা কানে তুলল তে। হ্যালো জিমি, অবশেষে ফোন করলি তুই। জানিস কাল সারা রাত তোকে ফোনে কতবার ট্রাই করেছি, একবারও কল তুলিসনি। আমি বুঝতে পারিনি এটা তুই। তাছাড়া কাল সারা রাত হসপিটালে ছিলাম, ফোন হাতের কাছে ছিল না। কেন, কি হয়েছে? তুই ঠিক আছিস? হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু জেনি। কি হয়েছে? জানি না তে, হুট করে আমাদের জেনির মতো চঞ্চল হাসি খুশি মেয়েটার সাথেই কেন এরকমটা হলো? কি হয়েছে সেটা তো বল। মাত্র একদিনে ওর সাথে অনেক কিছু হয়েছে তে। কিছু তুচ্ছ কারণে ভার্সিটি জেনির ছাত্রত্ব বাতিল করে দিয়েছে। আর ঠিক সেদিনই হুট করে ওর বাবার এত বড় পজিশনের জবটাও চলে গেছে। একদিনের ব্যবধানে ওর ক্যারিয়ার আর ওর বাবার ক্যারিয়ার সব শেষ হয়ে গেছে। ওর মনের অবস্থাটা একবার ভাব। আর সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো, জেনির বাবা জেকে গ্রুপের মার্কেটিং ডিপার্টমেন্টের কর্মকর্তা ছিলেন। বহু বছরের ক্যারিয়ারটা হুট করে শেষ হয়ে গেল। তাহলে হসপিটালে কেন ছিলি? এতগুলো শক একসাথে নিতে পারেনি জেনির আম্মু। এসব ঘটনায় কাল রাতে হুট করেই উনি স্ট্রোক করে বসেন, তাই সেখানেই ছিলাম সারা রাত। আন্টি এখন কেমন আছে? আগের চেয়ে বেটার আছে। এখন বল, তোর খবর কি? আমার কথা পরে বলবো, তার আগে তুই আমাকে বল, বোগাম ভাই কোন ভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে? তোর মুখ থেকে কথাটা বের হওয়ার সঙ্গে সঙ্গে গাড়িতে ব্রেক কষলো। হঠাৎ করে এমন হওয়াতে কম্পিত হয়ে উঠলো তের বক্ষপিঞ্জর। সামনের দিকে হুমড়ি খেয়ে পড়তে পড়তেও যেন বেঁচে গেল। আতঙ্কে চোখ দুটো বড় বড় করে ঘুরে তাকালো জঙ্কুকের পানে। তখনও মোবাইল ফোনটা তের কানেই ছিল, তবে খুব বেশিক্ষণ সেটা আর কানে স্থির রইল না। তে কিছু বুঝে ওঠার আগেই ফোনটাকে তের কান থেকে ছিনিয়ে নিয়ে সেটাকে সজোরে মাঝ রাস্তায় ছুঁড়ে মারে জঙ্কুক। কয়েক মুহূর্তের মধ্যে সুন্দর চকচকে হালো কিটি কভার দিয়ে মোড়ানো ফোনটা পরিণত হয় ধ্বংস অবশেষে। নিজের শখের ফোনের এমন করুণ দশা দেখে আটকে উঠল তে। হিংস্র বাঘিনীর ন্যায় দৃষ্টিপাত করলো জঙ্কুকের পানে। তবে মুখ দিয়ে কিছু বলার অবকাশ দিল না জঙ্কুক, বরং তার আগেই গাড়ির দরজা খুলে গর্জে উঠে বলল, গেট আউট। কি বলছেন? এই মাঝ রাস্তায় কোথায় নামবো আমি? গেট আউট। জঙ্কুক একই বাক্য পুনরায় উচ্চারণ করে এক প্রকার ঠেলেই মাঝ রাস্তায় নামিয়ে দিল তেকে। তারপর ওয়ালেট থেকে একটা $100 নোট বাড়িয়ে দিয়ে বলল, সামনে বাস স্টপেজ, পরের বাস সোজা ভার্সিটির সামনে গিয়ে থামবে। তে বেচারি না পারতে টাকাটা হাতে নিল। জঙ্কুক তৎক্ষণাৎ ঠাস করে গাড়ির দরজা বন্ধ করে দিয়ে গাড়ি স্টার্ট দেয়। যাওয়ার আগে নিজের শরীরের কালো রঙের কোটটা খুলে জানালা দিয়ে ছুঁড়ে মারে তের মুখের উপর। কোটটাকে উল্টে পাল্টে দেখে জঙ্কুকের গাড়ির দিকে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করলো তে। জঙ্কুক যেতে যেতে লুকিং গ্লাসে তাকিয়ে বলে, হাতে নিয়ে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকার জন্য দেইনি, গায়ে পড়তে দিয়েছি। ব্যাস এইটুকুই। তারপর সাই সাই করে হাজারো অচেনা গাড়ির ভিড়ে হারিয়ে গেল একমাত্র চেনা মার্সিডিসটা। অজ্ঞাততে ভাবলিসীন চোখে সেদিকে তাকিয়ে রইল খানিকক্ষণ। মাথায় তখন একটাই প্রশ্ন খেলে গেল ওর, জঙ্কুক কি আদৌ মানুষের কাতারে পড়ে?
মনের মাঝে এক রাশ হতাশা আর কষ্ট নিয়ে কোনো মতে ভার্সিটিতে এসেছে তে। শীত নিবারক হিসেবে গায়ে জড়িয়ে রেখেছে জঙ্কুকের দেওয়া কালো কোটটা। গেট দিয়ে ক্যাম্পাসে ঢুকতে ঢুকতে তে ভাবছে, এভাবে ভেঙে পড়লে চলবে না। যত যাই হোক, পড়াশোনাটা চালিয়ে যেতে হবে তাকে। অবশ্যই ভাবনারা বেশি দূর এগোতে পারলো না। নিজেকে নিজে মোটিভেশন দিতে দিতে কখন যে হাজারো অচেনা পরিচিত মুখের ভিড়ে কাঙ্ক্ষিত পরিচিত শ্যাম পুরুষের মুখখানা চোখের সামনে চলে এলো, সে কথা ঠাউরও করতে পারলো না তে। ঠিক আগের মতোই ক্যাম্পাসের প্রশস্ত সিঁড়িতে আসন পেতে কানে হেডফোন লাগিয়ে বই পড়ছে সে। বুগাল ভাই, চারিদিকে কে আছে কে নেই কিছু আর চোখে পড়লো না তে। বরং নিষ্পলক হয়ে দ্রুত পায়ে এগিয়ে যেতে লাগলো সেই চেনা মুখের মানুষটির দিকে। তবে পুরোপুরি কাছে যাওয়া হলো না। তার আগেই বোগামের কাছে পৌঁছে গেল ভিনদেশী দুইজন সুন্দরী রমণী।